আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 1463 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। প্রথম দফার বিধানসভা নির্বাচনে 152টি আসনের জন্য 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই রাজ্যে 3টি জনসভায় যোগ দেবেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের, সোমবার শুনানি। ভোটের দায়িত্বে থাকা বাসের চালক ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ইডি গতকাল কলকাতা সহ 12টি জায়গায় তল্লাশি চালিয়েছে। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 1463 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। বাতিল হয়েছে 62 জনের প্রার্থীপদ। দ্বিতীয় দফায় 142টি আসনের ভোটের জন্য গতকাল মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়। জমা পড়া 1525টি প্রার্থীপদ পরীক্ষার পর বাতিল হয় 62 জনের মনোনয়নপত্র। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলির মধ্যে আছে তৃণমূল কংগ্রেস ও বিএসপির 2টি করে, অন্যান্য দলের 22 এবং নির্দল প্রার্থীদের 36টি মনোনয়ন। উল্লেখ্য, সোমবার 13 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। এই দফায় ভোট গ্রহণ 29 এপ্রিল। এদিকে রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে 152টি আসনের জন্য 1478 জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 188 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রথম দফায় আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জটিলতার কারণে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল করেছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 কয়ের ধারায় তার মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। উল্লেখ্য, কোনো ব্যক্তির সরকারি কাজের সঙ্গে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকলে বা সরকারের সঙ্গে কোনো ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকলে নিয়ম অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এদিকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই আশঙ্কায় সোমনাথ দত্ত তৃণমূল কংগ্রেসের বিকল্প প্রার্থী হিসেবে আগেই মনোনয়ন জমা দেন। তিনি ওই কেন্দ্র থেকে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, বেলা 11:30 নাগাদ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় জনসভা করবেন। এরপর দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও তার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি রয়েছে। আর এক বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কলকাতায় দলীয় কর্মসূচিতে বিজয় সংকল্পপত্র প্রকাশ করেন। তারপর পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় তিনি অভিযোগ করেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। गांव में पक्की सड़क नहीं है, डेबरा में घर घर नल नहीं पहुंचा है और पूरे बंगाल में कानून और व्यवस्था की परिस्थिति बिगाड़ कर ममता दीदी ने रखी है। देश में सबसे ज्यादा माताओं बहनों पर एसिड के हमले कहीं हुए तो बंगाल में हुए। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দলের প্রার্থীর হয়ে মেদিনীপুর শহরে একটি রোড শো করেন। পরে এক জনসভায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে এক পক্ষ, বিজেপি পক্ষ। মনে রাখবেন, দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে।
কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মিটিং মিছিল জনসভার মাধ্যমে ভোটদাতাদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা সফর করছেন। আর তার মুর্শিদাবাদের ভোট প্রস্তুতি নিয়ে পর্যবেক্ষক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা। গতকাল তিনি বীরভূমে পৌঁছে দুবরাজপুর এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। সকলকে ভয়শূন্য হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এরপর মুখ্য নির্বাচনী আধিকারিক বোলপুরে নির্বাচনের সঙ্গে যুক্ত পর্যবেক্ষক সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যে 294টি আসনের জন্য প্রথম পর্যায়ে এ মাসের 23 তারিখ এবং দ্বিতীয় পর্যায়ে 29 তারিখ ভোট নেওয়া হবে। আবেদনের ওপর ভিত্তি করে 85 বছরের বেশি বয়সের ভোটারদের জন্য কমিশন এবার বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্য পুলিশের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার কারণে প্রতিটি বুথে থাকবেন 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিধানসভা নির্বাচনের তাৎক্ষণিক খবরাখবর ও সঠিক তথ্য শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল আকাশবাণী কলকাতা কেন্দ্রের প্রতিনিধিদের জন্য অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভা নির্বাচনে এবার 85,000 বুথের মধ্যে 12,000 বুথ থাকছে সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত। প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং এর জন্য 2টি করে ক্যামেরা চালু থাকবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ কেউই মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। গতকাল আকাশবাণীর সংবাদ বিভাগের প্রতিনিধিদের এক কর্মশালায় অংশ নিয়ে উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় ইভিএম এর প্রযুক্তিগত দিক ব্যাখ্যা করে বলেন, এই নিয়ে কারচুপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইন্ডিয়ান ডেমোক্রেসিতে অভিযোগ তো অলওয়েজ এটা ফ্রি, কেউ কাউকে এটা তো বলতেই পারে না। হ্যাঁ, কমিশন কিন্তু তারও কমিশন রেখেছে। আমি ইলেক্টর, আমি গেলাম বুথে গিয়ে আমি চাপ দিলাম, হতে পারে আমি চোখে কম দেখি বা আমার কোনো আদার ইন্টেনশন থাকতে পারে, আর হতে পারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারকে জেনুইনই হতো যে আমি চাপ দিলাম আলফাতে, আমার ওখানে সিম্বল দেখাচ্ছে বিটা, এইটার নাম হচ্ছে টেস্ট ভোট। ওর সামনে গিয়ে রিটার্নিং অফিসার চেপে দেখাবেন বা উনি চাপলেন চেপে দেখালেন, আলফাতে চাপ দিয়েছে আলফাই আসছে, তখন ওনাকে কিন্তু ওনারা পুলিশে তুলে দেবেন যে ইনি ম্যাল ইন্টেনশনলি পোলিং প্রসেস ভিজিয়েট করার কি করছে। অনুষ্ঠানে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক ডক্টর সুব্রত গুপ্ত বলেন, ভোটদানে বাধা এলে অভিযোগ জানানোর জন্য বিশেষ মোবাইল নম্বর ও ইমেল আইডি কমিশন কদিনের মধ্যেই ঘোষণা করতে চলেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার 13 এপ্রিল এসআইআর এর অন্য মামলার সঙ্গেই এই মামলারও শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। ভোটের দায়িত্বে থাকা বাসের চালক ও সহকারীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় 1,500টি বাস ও মিনি বাস নির্বাচনের কাজে নিযুক্ত থাকবে। এতে প্রায় 5,000 বাসকর্মী সরাসরি যুক্ত থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। ভোটের দিন ডিউটির কারণে তারা নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারায় যাতে সমস্যায় না পারেন সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের আগে এলাকা পরিদর্শন ও নজরদারির জন্য রাতের কলকাতায় বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশে জানিয়েছেন, রাত 10টা থেকে 2টো পর্যন্ত কড়া নজরদারি চালাবেন তারা। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ইডি গতকাল কলকাতা সহ 12টি জায়গায় তল্লাশি চালায়। কলকাতায় লর্ড সিনহা রোডে ব্যবসায়ী বসন্ত সরাফের ফ্ল্যাট, মিন্টো পার্কের এক অফিস, পোদ্দার কোর্টে 6টি সংস্থার অফিসে এবং বিভিন্ন জেলা ও হাবড়ার চাল ব্যবসায়ীর বাড়িতে রাত পর্যন্ত তল্লাশি চলে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে বেশ কয়েকজনকে জেরা করা হয় বলেও ইডি ও পুলিশ সূত্রে জানা গেছে। মালদার বাসিন্দা এক বিএসএফ জওয়ানের মণিপুরের উখরুল জেলায় টহলদারির সময় দুষ্কৃতী হামলায় প্রাণ হারানোর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল 2টি জঙ্গি গোষ্ঠীর গুলি বিনিময়ের মধ্যে পড়ে বিএসএফের 170 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল বছর 34-এর মিঠুন গুরুতর আহত হন। ইম্ফলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে হাসপাতালে তার মৃত্যু হয়। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। চেন্নাইয়ানের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 5টায়। এদিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলবে। যুব ভারতীর হকি স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টে।
স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা 14 এপ্রিল শুরু হবে বলে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন জানিয়েছেন। এদিকে লেবাননে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিম এশিয়া সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাঁর মরিশাস সফরকালে 90টিরও বেশি বৈদ্যুতিক বাস সেদেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের হাতে তুলে দিয়েছেন। নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানের 4 ক্রু সদস্য আজ ভোরে পৃথিবীতে ফিরে এসেছেন। ইসরো আসন্ন গগনাভিযানের জন্য দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। অসমের শ্রীভূমি জেলার একটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। এদিকে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের এবং চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে 14 এপ্রিল। মার্কিন যুক্তরাষ্ট্রে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা গতকাল লেবাননে ওয়াশিংটনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হওয়ার পর আউনের দপ্তর থেকে এক বিবৃতি দেওয়া হয়। আলোচনার শর্তাবলী নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। বেইরুট, ইসরায়েল ও হেজবোল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষের অবসানে সরাসরি আলোচনা চালাতে তারা অত্যন্ত আগ্রহী বলে জানা যাচ্ছে, কিন্তু তার জন্য অস্ত্রবিরতি অথবা কোনো শান্তি চুক্তির পক্ষপাতী তারা। উল্লেখ্য, এর আগে ইসরায়েল ঘোষণা করে লেবাননের অনুরোধে তারা সরাসরি আলোচনার জন্য আগ্রহী, কিন্তু তারা কোনো বিবৃতি এখনও জারি করেনি। এদিকে লেবাননে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার ঘটনাবলীর ওপর নতুন দিল্লি নজর রেখে চলেছে। সেখানকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য লেবাননে ভারতীয় দূতাবাসও নিবিড় যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দানের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার ওপরও জোর দেন। India has always emphasized the protection of civilians as the foremost priority. Observing international law and respecting sovereignty and territorial integrity of states is essential. Our embassy in Lebanon remains in close touch with the Indian community for the safety and security. উল্লেখ্য, ইসরায়েল ও হেজবোল্লাহ বাহিনী গতকাল লেবানন সীমান্তে ব্যাপক গুলি বিনিময় করেছে। এর ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। হেজবোল্লাহ বলেছে, কিরায়াত, সামোনা এবং আভিভিম এলাকায় ইসরায়েলি সীমান্তের ওপর তারা হামলা চালায়। এর আগে ইসরায়েল লেবাননে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রাখে। অন্যদিকে আজ পাকিস্তানে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে চলেছে। যুদ্ধ শুরু হওয়ার পর দুপক্ষের মধ্যে এটিই প্রথম বৈঠক। পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিভাভের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত রাতে ইসলামাবাদ পৌঁছেছে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমেদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হাম্মাতি ছাড়াও কয়েকজন সংসদ সদস্য এই প্রতিনিধি দলে রয়েছেন। দীর্ঘমেয়াদী পারস্পরিক অবিশ্বাস এবং অনিশ্চিত যুদ্ধবিরতিকালীন পরিস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদের উভয় পক্ষের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখোমুখি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। এদিকে আলোচনায় যোগ দেওয়ার আগে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক বিধিনিষেধ সম্পর্কিত শর্ত পূরণের বিষয়ে তেহরান তাদের নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করতে গিয়ে স্পিকার কালিভাভ সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ইরানের আটকে রাখা সম্পদ মুক্তি, এই দুটি শর্ত পূরণ না হলে ইসলামাবাদে আলোচনার অগ্রগতি সম্ভব নয়। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির শর্ত মেনে চলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, লেবানন এই চুক্তির অবিচ্ছেদ্য অংশ। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রওনা হয়ে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স একে ছেলে খেলা হিসেবে বিবেচনা না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মন্ত্রিসভার এমন 6 সদস্যকে নিয়ে ব্যাপারে কমিটি গঠন করেছেন যারা প্রথম থেকেই সংঘাত অবসানে
বিরূপ মনোভাব পোষণ করে আসছেন। ভ্যান্স জানিয়েছেন, আলোচনা কোন পথে এগোবে সে বিষয়ে ট্রাম্প কিছুটা পূর্বাভাস দিয়ে রেখেছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিভিশনে জাতির উদ্দেশ্যের এক বার্তায় এই বৈঠককে দুপক্ষের কাছে নির্ণায়ক সুযোগ বলে উল্লেখ করেছেন। ভ্যান্সের সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জারেদ কুশনের। এরা তেহরানে পরমাণু ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষভাবে 3 বার আলোচনায় বসেন। ইসলামাবাদে আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য মুখোমুখি আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীতে জাহাজ আগের মতো চলাচল করার বিষয়গুলি গুরুত্ব পাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই আলোচনা শুরু হতে চলেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা এখনও তীব্র। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাঁর মরিশাস সফরকালে 90টিরও বেশি বৈদ্যুতিক বাস সে দেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের হাতে তুলে দিয়েছেন। সুসংহত পরিবহন এবং পরিবেশ বান্ধব অংশীদারিত্বের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে নতুন দিল্লির এই উদ্যোগ। এদিকে ভারত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা এবং সুসংহত অর্থনৈতিক বিকাশ সুনিশ্চিত করতে ডক্টর জয়শঙ্কর নবম ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, বিশ্ব ব্যবস্থা বর্তমানে এক বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভারত মহাসাগরীয় দেশগুলিকে অবশ্যই কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে। The global order is undergoing a period of profound transition shaped by shifting power balances, ongoing conflicts, economic fragmentation, and growing contestation. In these turbulent times, the situation in West Asia obviously merits particular attention. All of us are deeply concerned about the conflict and would like to see an early return to normalcy. We firmly oppose the targeting of civilians, of infrastructure, and of commercial shipping. এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানে 4 ক্রু সদস্য আজ ভোরে পৃথিবীতে ফিরে এসেছেন। প্রশান্ত মহাসাগরের বুকে এই স্প্ল্যাশ ডাউন করানো হয়। মানুষের চোখে ধরা না পড়া চাঁদের প্রত্যন্ত দিকটির পাশাপাশি এই অভিযানে সূর্যগ্রহণের সম্পূর্ণ ছবি দেখা গেছে। কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিশ্চিয়ানা কোচ এবং কানাডার জেরেমি হানসেনকে নিয়ে শব্দের 33 গুণ গতিতে মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশ করে। 1960 ও 70-এর দশকে নাসার অ্যাপোলো অভিযানের পর এমন তীব্র গতির ঝলক আর দেখা যায়নি। অবতরণের আগে ওরিয়ন ক্যাপসুলকে স্বয়ংক্রিয় চালনায় পাঠানো হয়। এক সময় পরিকল্পিতভাবে কমিউনিকেশন ব্ল্যাকআউটে পাঠানো হলে ক্যাপসুলের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেটিকে লাল প্লাজমার মতো দেখতে লাগছিল। পৃথিবীতে পুনরায় প্রবেশের সময় ক্যাপসুলটির জীবন রক্ষাকারী হিট শিল্ডের তাপমাত্রা 1000 ডিগ্রিতে পৌঁছে যায়। সান ডিয়েগো উপকূলে উপস্থিত উদ্ধারকারী দল মহাকাশচারীদের উদ্ধার করেছে। উল্লেখ্য, 10 দিনের আর্টেমিস 2 অভিযানে 50 বছরেরও বেশি সময় পর প্রথম মানব মহাকাশযান চাঁদের দিকে সবথেকে প্রত্যন্ত অঞ্চলে যাত্রা করে এক নতুন রেকর্ড সৃষ্টি করল। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আসন্ন গগনাভিযানের জন্য দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। উড়ানের সময় মহাকাশচারীদের আসন গ্রহণের ক্যাপসুলের নিরাপত্তা নিশ্চিত করতে এই পরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। নিরাপদে অবতরণ বা স্প্ল্যাশডাউনের জন্য মডিউলে 10টি প্যারাসুটের সংস্থান রাখা হয়েছে। আসামের শ্রীভূমি জেলার একটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। করিমগঞ্জ উত্তর আসনে বেবিল্যান্ড হাই স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন গত 9 এপ্রিলের ভোটগ্রহণ বাতিল বলে ঘোষণা করে। উল্লেখ্য, 126 আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনে 85.91% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে আজ রাজ্যে আসছেন। জানা গেছে, বেলা 11:30 নাগাদ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। এরপর দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও তার প্রচার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতানেত্রীরাও মিটিং, মিছিল, জনসভা করছেন। সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে জন্মবার্ষিকীতে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা সংসদ ভবনের প্রাঙ্গণে প্রেরণাস্থলে জ্যোতিবা ফুলের স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। আইপিএল ক্রিকেটে আজ 2টি খেলা রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 3:30। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার সংঘাতে অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে।
আসামের শ্রীভূমি জেলায় ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নির্বাচনী প্রচারে যোগ দিতে রাজ্যে আসছেন। খবর শেষ হলে